কতদিন হচ্ছে আমরা কোন চ্যাপ্টার করেছিলাম? স্যার পেইন্ট এন্ড ভার্নিশেস। পেইন্ট স্যার, পেইন্টস এন্ড ভার্নিশেস। পেইন্টস এন্ড ভার্নিশেস যে সব কারণে ইউজ করা হয় তার মধ্যে একটা হচ্ছে যে করোশন আমি রোধ করতে চাই এটার জন্য, ঠিক আছে? তো দুইটা জিনিসই ইন্টার রিলেটেড। আমি অ্যাকচুয়ালি করোশন দূর করার জন্য মানে করোশনকে প্রিভেন্ট করার জন্য পেইন্টস এন্ড ভার্নিশেস ইউজ করতে পারি। তো আমাদের করোশন আসলে আগে পড়ার কথা ছিল, কিন্তু যাই হোক ওই চ্যাপ্টারটা আমরা আগে পড়ে ফেলছি। এখন করোশন, আমরা করোশন শব্দের বাংলা হচ্ছে ক্ষয়। তো তুমি যদি খুব জেনারেল কমন সেন্স থেকে কথাবার্তা বলো যে স্যার সাউন্ডটা কি একটু বাড়ানো যেতে পারে? আর একটু বড় করে কথা বললে হয়তো বাড়ানো যাবে। ওকে, এখন কি তুমি আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো, আগের থেকে ভালো শুনতে পাচ্ছো? জি স্যার। আরো একটু জোরে? আচ্ছা, জানি না, আর একটু জোরে তো প্রয়োজন হওয়ার কথা না, তাও কেন প্রয়োজন হচ্ছে আমি জানি না। আচ্ছা যাই হোক, তো এখন যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের করোশনে যদি তুমি জেনারেল সেন্স থেকে করোশন কি জিনিস সেটা বুঝতে চাও তাহলে হচ্ছে তুমি বলবা যে কোনো একটা জিনিস এক জায়গায় রাখছো, সেটার ম্যাস কমে গেছে, সেটা হচ্ছে করোশন। কিছু দিন পর বা কিছু মাস পর সেটা তুমি যদি 100 গ্রাম রেখে থাকো, তুমি দেখতে পাচ্ছ সেটা 90 গ্রাম হয়ে গেল, সেটা করোশন। কিন্তু যখন মরিচিকা নাকি স্যার? করোশন মরিচিকা না, করোশন যে মরিচিকা ইজ এ ডিফারেন্ট থিং। মরিচিকা মানে হচ্ছে এই মরিচা আর মরিচিকার মধ্যে ডিফারেন্স না বুঝতে তো খুবই সমস্যা। মরিচাই বুঝাইছে মনে হয়, বলে মরিচিকা বইলা ফেলছে। হ্যাঁ এটাই ফেলছে, কিন্তু হচ্ছে যাই হোক আর আমি দুইটাই বলে দিই। মরিচিকা যেটা সেটা হচ্ছে মরুভূমিতে যখন আমরা ওই অপটিক্যাল ইলিউশন হয়, রাইট, এটা হচ্ছে মরিচিকা। আর মরিচা হলো যেটা আমরা রাস্ট, যেটা ফরমেশন হয়, যেটা আজকে পড়বো, ঠিক আছে? তো আমরা যেহেতু ইংলিশে লিখবো এই মরিচা মরিচিকা কোনোটাই না বলে আমরা রাস্ট বলি, ঠিক আছে? ওকে, তো আমরা যেটা বলছিলাম যে করোশনকে আমি যদি কমন সেন্স থেকে ডিফাইন করতে চাই তাহলে বলবো যে ম্যাস কমে যাওয়া। কিন্তু যদি আমরা কেমিক্যালি এটার একটা ডেফিনিশন দিতে চাই তাহলে দেখো এখানে আমি লিখেছি আমাদের স্লাইডে ফার্স্ট যে লাইনটা, করোশন রিঅ্যাকশনস আর স্পন্টেনিয়াস redox reactions in which a metal is attacked by some substance in its environment and converted to an unwanted compound. তার মানে করোশন হওয়ার জন্য একটা রেডক্স রিঅ্যাকশন হতে হবে। রেডক্স রিঅ্যাকশনের মধ্যে ডেফিনেটলি দুইটা টার্ম আছে, একটা রিডাকশন রিঅ্যাকশন, একটা অক্সিডেশন রিঅ্যাকশন, তাই তো? তো এখন এই দুইটার মধ্যে তোমরা যদি একটু মনে করে থাকো যে রেডক্স রিঅ্যাকশনে অ্যানোড এবং ক্যাথোডের একটা ইনভলভমেন্ট থাকে। অ্যানোডে সবসময়ই অক্সিডেশন রিঅ্যাকশন হয়, ক্যাথোডে সবসময়ই রিডাকশন রিঅ্যাকশন হয়। এগুলো আমি আগে বিভিন্ন ক্লাসে পড়িয়েছি। ইনফ্যাক্ট আমরা রেডক্স নিয়ে কথাবার্তাও বলেছি, যে বিশেষ করে আমার সাথে ল্যাব করেছে যারা, তাদেরকেও এটা বলা হয়েছে বিভিন্ন সময়। যাই হোক, যদি কাউকে বলা নাও হয়ে থাকে, রিডাকশন রিঅ্যাকশন হচ্ছে গেইনিং অফ ইলেকট্রন। কোন একটা হাফ রিঅ্যাকশনে তুমি যদি দেখো যে ইলেকট্রন রিসিভড হচ্ছে, দ্যাট ইজ আ রিডাকশন রিঅ্যাকশন। আর কোন একটা হাফ রিঅ্যাকশনে তুমি যদি দেখো যে ইলেকট্রন লস হচ্ছে, দ্যাট ইজ কেউ ইলেকট্রন ছেড়ে দিল, একটা বা দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, সেটাকে আমরা বলি অক্সিডেশন রিঅ্যাকশন। তো করোশন রিঅ্যাকশনে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে অবশ্যই এরকম একটা কাপল থাকবে, দ্যাট ইজ একটা অক্সিডেশন রিঅ্যাকশন থাকবে এবং একটা রিডাকশন রিঅ্যাকশন থাকবে, ঠিক আছে? এই কথাটুকু তো বোঝা গেল, তাই না? স্যার অক্সিডেশনটা আবার একটু বলবেন? অক্সিডেশনটা হচ্ছে তুমি যদি এমন কোন হাফ রিঅ্যাকশন খুঁজে পাও যেখানে ইলেকট্রন লস হচ্ছে মানে কেউ ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তোমাকে এক্সাম্পল দিতে পারি আমি, সোডিয়াম, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে কনভার্টেড হতে পারে। তো একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হচ্ছে, এই রিঅ্যাকশনটুকুকে তুমি অক্সিডেশন রিঅ্যাকশন বলতে পারো। তো রেডক্স রিঅ্যাকশন এগুলো আমাদের অনেক ছোটবেলার পড়াশোনা, আমরা ক্লাস 8, 9, 10, 11, 12 সব ক্লাসেই জারণ বিজারণ নামে এইসব বিক্রিয়া আমরা করেছি। তো আজকে রেডক্স রিঅ্যাকশন বোঝানোটা আমাদের মেইন কাজ না, আমাদের এটা বলছি আমরা যে করোশন রিঅ্যাকশন হচ্ছে একটা রেডক্স রিঅ্যাকশন, সেখান থেকে আমরা বলছি এই কথাটাই বলা এখানে। এবং আমি এর আগে যে কথাটা শুরু করে শেষ করতে পারলাম না, সেটা হচ্ছে অ্যানোডে সব সময় অক্সিডেশন রিঅ্যাকশন হয়, অথবা আমরা উল্টা করে বলতে পারি যেই ইলেকট্রোডে বা যেই রিজিয়নে অক্সিডেশন রিঅ্যাকশন হয় সেটা হচ্ছে অ্যানোড, আর যেই রিজিয়নে রিডাকশন রিঅ্যাকশন হচ্ছে সেটা হচ্ছে ক্যাথোড। সো আমরা এখানে যে করোশন পড়বো, এখানে এরকম অ্যানোড একটা রিজিয়ন থাকবে ডেফিনেটলি, ক্যাথোড একটা রিজিয়ন থাকবে। অ্যানোডে ডেফিনেটলি অক্সিডেশন রিঅ্যাকশন হবে
এবং ক্যাথোডে হচ্ছে রিডাকশন রিঅ্যাকশন হবে। এই পর্যন্ত একদম বেসিক কথাবার্তা আর কি। তো আমরা করোশনের সব থেকে পরিচিত যে এক্সাম্পল সেটা হচ্ছে রাস্টিং। আমরা লোহার কোনো কিছুকে রেখে দিলে সেটা যদি হচ্ছে ময়েশ্চার এবং অক্সিজেন এই দুইটারই সংস্পর্শ পায়, এই দুইটারই কন্টাক্টে থাকে অনেকদিন ধরে, তাহলে সেখানে রাস্ট ফর্ম করে থাকে। এই ব্যাপারটাকে আমরা রাস্টিং বলি বা মরিচা পড়া বলি বাংলাতে। তো এখন এটা হচ্ছে করোশনের আমাদের সব থেকে পরিচিত এক্সাম্পল আর কি করোশনের। ওকে, তো এখন আমরা করোশন অফ আয়রনে চলে যাব। তো প্রথমে আমরা করোশন অফ আয়রন মানেই রাস্টিং। আসলে করোশন, আয়রনের করোশন মোটামুটি সবচেয়ে পরিচিত এই একভাবেই হয় আমাদের এনভায়রনমেন্টে। এবং তোমরা, আমি রাস্টের একটা ফর্মাল ডেফিনিশন লিখেছি, তুমি দেখো যে রাস্ট ইজ এ হাইড্রেট অফ আয়রন অক্সাইড উইথ এ ভ্যারিয়েবল অ্যামাউন্ট অফ ওয়াটার অফ হাইড্রেশন। তোমাদের ওয়াটার নামে একটা চ্যাপ্টার আমি পড়িয়েছি আর্লিয়ার, যে চ্যাপ্টারটা থেকে আমি মিডটার্মে কোনো কোশ্চেন করিনি, কিন্তু তুমি যদি ওই চ্যাপ্টারটা খোলো, 1 পেজ বা 2 পেজের একটা লেকচার ছিল এটা। ওই চ্যাপ্টারটাতে তুমি দেখতে পাবে যে ওখানে হাইড্রেশন রিঅ্যাকশন নামে কিছু রিঅ্যাকশন ওখানে আমি দেখিয়েছি। যে হাইড্রেশন রিঅ্যাকশন ইজ বেসিক্যালি যে হাইড্রেটেড ওয়াটার ওখানে থাকবে। একটা মিনিট। সো ওয়াটার অফ হাইড্রেশন হচ্ছে সেখানে থাকবে। হ্যাঁ, তার মানে আমরা কিছু সংখ্যক ওয়াটার হাইড্রেটেড অবস্থায় ওই অক্সাইডের সাথে লেগে থাকবে, এটা হচ্ছে আমাদের রাস্ট। ঠিক আছে, তাহলে আমরা আয়রন যে মেটালটা ছিল Fe, সেই মেটালটা অক্সিডাইজড হয়ে আয়রন অক্সাইড করে ফেলবে ফার্স্টে, পরে সেখানে কিছু ওয়াটার হাইড্রেটেড অবস্থায় থাকবে। এটাকে এই Fe2O3 ডট XH2O আমরা দেখাচ্ছি, এটাকে আমরা বলছি যে রাস্টের কেমিক্যাল ফর্মুলা। তুমি দেখো এখানে কিন্তু আমি কোনো অবভিয়াস নাম্বার পুট করিনি, আমি x রেখে দিয়েছি। দ্যাট ইজ x একটা ভ্যারিয়েবল। তার মানে আমি বলতে চাচ্ছি যে হাইড্রেটেড ওয়াটারটুকু আছে, সেই ওয়াটারটুকু 2 মোলস হবে, 3 মোলস হবে, 4 মোলস হবে, এমন ভ্যারি করতে পারে। এটা অবভিয়াস কোনো নাম্বার হবে না। দ্যাট ইজ তুমি x এর জায়গায় 2 বা 3 দিয়েই যে শুধু রাস্ট হবে, যেমন আমরা এর আগে ছোট ক্লাসে আমরা পড়েছি যে রাস্টে Fe2O3.3H2O হয়ে থাকে, এটা আমরা পড়েছি আগে। কিন্তু আমরা এখন যেহেতু একটু পরের দিকে উঠে গেছি, আমরা সঠিক যেটা সেটা জানতে চাইবো। সেখানে মরিচা হওয়ার জন্য 3H2O যে প্রয়োজন হবে এমন না, এটা 4H2O হতে পারে, 5H2O হতে পারে, 6H2O হতে পারে, তবে মোস্ট কমন হচ্ছে 3H2O। আমি কি কথাটা বোঝাতে পারলাম? হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার পারতেছি। ওকে, জাস্ট একটু, হ্যাঁ শুনতে পারতেছো কিনা এটা কনফার্ম করলেই হবে, কারণ আমি নালে কনফিউজড হয়ে যাই, অনেক টেকনিক্যাল প্রবলেমস তো এখানে। মানে স্যার শুনতে পাচ্ছি, কিন্তু মানে একটু কম আওয়াজ আসছে। কম আওয়াজে কেন শুনতে পাচ্ছ আমি আসলে বুঝতে পারছি। এয়ারবাড দিলে বা হেডফোন ইউজ করলে ঠিক আছে। বলতে মানে মাঝে মাঝে আওয়াজটা হালকা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে বেশি হয়ে যাচ্ছে, এমন হচ্ছে আর কি। হ্যাঁ এটাই আমি বলতেছিলাম, হালকা আবার বেশি এরকম আপ ডাউন করতেছে। স্যারের কথা খুব কানে আলিফ কি একটু বেশি আসছে? এখন দেখো যে আমাদের রাস্টিং এর জন্য আমরা বলেছি যে আমাদের অক্সিজেনও লাগবে, ওয়াটারও লাগবে। তো অক্সিজেন যে লাগবে এটা তো এই সংকেত দেখলেই বোঝা যায়। এই সংকেতটা দেখো Fe2O3 * XH2O। তো এখানে অক্সিজেনের উপস্থিতি ছাড়া কি অক্সাইড হতে পারবে? হতে পারবে না। কাজে আয়রনের অক্সাইড যেহেতু হতে হবে, অক্সিজেন লাগবেই। আর আমরা যে কথাটা বলেছি ওয়াটারও লাগবে, ওয়াটার অ্যাডসর্বড অবস্থায় থাকে, আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা হাইড্রেশন রিঅ্যাকশন বলেছি আরডিআর, তাই না? তাহলে আয়রন অক্সাইড ইনটু XH2O, এই সংকেতটা দেখলে আমরা বুঝে যাই যে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে। আচ্ছা, এখন আমরা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক আজকের, যে আমাদের রাস্টিংটা কিভাবে হয় সেটা দেখার চেষ্টা করব। কার্সরটা যে রিঅ্যাকশনের নিচে লেখা, সেই রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের অক্সিডেশন রিঅ্যাকশন। দেখো অক্সিডেশন রিঅ্যাকশন কেন বলছি, সেখানে আয়রন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 2+ পরিণত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন হলো এই যে দুইটা ইলেকট্রন যে সে ছেড়ে দিল, এই দুইটা ইলেকট্রন
এই দুইটা ইলেকট্রন মেটালের মাধ্যমে, মেটাল যেহেতু ইলেকট্রন ক্যারিয়ার, আমাদের মেটাল যেহেতু ইলেকট্রনকে কন্ডাক্ট করতে পারে, সেই মেটালটা হচ্ছে, আমি যে কথাটা বলতেছিলাম যে আয়রন থেকে আয়রন টু, আমাকে শোনা যাচ্ছে এখন নাকি? হ্যালো, জি স্যার, জি স্যার। আমি খুবই সরি, জি, স্যার। অনেক লিমিটেশনস এখানে, এই জন্য সবকিছু মেনটেন করে ক্লাস নিতে হচ্ছে। আমি তোমাদের 603 তে ক্লাস নিতে গিয়েছিলাম, কি কি হয়েছে শুরু থেকে এগুলো একটু বলি। 603 তে ক্লাস নিতে গেছিলাম, ওইখানে স্পিকার নষ্ট। 604 এ ক্লাস নিতে গেছিলাম, মানে ওখানে বসে ক্লাস নেওয়ার জন্য, ওইখানে হচ্ছে মাইক্রোফোন নষ্ট। ঠিক আছে, আচ্ছা। তো ডেফিনেটলি আমাদের রুমগুলা তো ইন্ডিভিজুয়াল রুম না, এখন ওখানে অনেক ধরনের নয়েজ থাকবে, এটাই স্বাভাবিক। আবার হচ্ছে বাসায় বসেও আমাদের ক্লাস নেওয়ার অনুমতি নাই, আমাদেরকে এখানে অফিসে হচ্ছে। তো সবকিছু মিলে পরিস্থিতি প্রতিকূলে, এই জন্য হচ্ছে অনেক ধরনের ঝামেলা তৈরি হয়েছে ফার্স্ট ক্লাস থেকে। তো এটার জন্য একটু ইন্টারাপশন হয়েছে বিভিন্ন রকম, আমি একটু সরি বলে নিচ্ছি আরেকবার। আমরা আবার শুরু করতেছি জায়গা, ঠিক আছে? ওকে, তোমাদের কি 12:30 তে আরেকটা ক্লাস আছে অনলাইন? হ্যালো, না স্যার। আচ্ছা, না তাহলে আমার একটু হয়তো 10 মিনিট এক্সট্রা প্রয়োজন হতে পারে, এজন্য জিজ্ঞেস করছি, ঠিক আছে? কি করতে পারে? সামনের সপ্তাহে অফলাইন করবে, সেটা হতে পারে, সেটা পরের কথা। আচ্ছা, আমরা এই যে অক্সিডেশন প্রসেসটা একটু দেখি। স্যার পড়েন। হ্যাঁ, শুরু করি। এই যে দেখো, আমার কার্সারটা যেখানে, সেখান থেকে দেখো আয়রন থেকে আয়রন 2+ এ কনভার্টেড হয়ে গেল, সেখানে হচ্ছে দুইটা ইলেকট্রন লস্ট হলো। এই যে দেখো, আয়রন থেকে আয়রন 2+ হলো, দুইটা ইলেকট্রন লস্ট হলো। সেই দুইটা ইলেকট্রন ক্যারিড হতে পারবে এই মেটাল দিয়ে, কারণ আমরা জানি মেটাল হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার, সেই ইলেকট্রনকে কন্ডাক্ট করতে পারে। তাহলে যেই রিজিয়নে এই আয়রনটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, সেখানে অক্সিডেশন হলো, এবং সেই রিজিয়নটাকে, সেই এলাকাটাকে আমরা নাম দিলাম হচ্ছে অ্যানোড। ঠিক আছে, পরবর্তীতে সেই ইলেকট্রনটা এই মেটালের মধ্য দিয়ে মাইগ্রেটেড হয়ে সারফেসের দিকে যখন চলে যাবে, সেই সারফেসে অক্সিজেনের কন্টাক্ট খুব বেশি থাকবে, কারণ এয়ারের সাথে তো সারফেসটাই লেগে থাকে। তখন তখন এই সারফেসে ইলেকট্রন গুলো পৌঁছালে অক্সিজেন সেই ইলেকট্রন রিসিভ করে। তোমরা ফার্স্ট যে রিয়াকশনটা এখানে আছে, নিচের দুটো রিয়াকশনের মধ্যে প্রথম যে রিয়াকশনটা, অক্সিজেন প্লাস 4H প্লাস 4 ইলেকট্রন ইজ ইকুয়াল টু 2H2O, এই রিয়াকশনটার দিকে একটু তাকাও। এই রিয়াকশনটা হচ্ছে এই যে সারফেসে যেখানে অক্সিজেন আছে। ঠিক আছে, এই পর্যন্ত কথাটা বোঝা গেল? তাহলে এটা খুবই সিম্পল কথা, যে আয়রন থেকে আয়রন ছেড়ে দিয়ে আয়রন 2+ এ পরিণত হলো, সেই আয়রন 2+টা থাকলো, এবং ইলেকট্রন যে দুইটা ছেড়ে দিল, সেই ইলেকট্রন দুইটা হচ্ছে সারফেসে মাইগ্রেটেড হলো, সেখানে গিয়ে অক্সিজেন সেই ইলেকট্রন গুলা রিসিভ করে সেখানে এই যে H2O ফর্ম করলো। তাহলে অক্সিজেন যেখানে ইলেকট্রন রিসিভ করছে, সেখানে রিডাকশন হচ্ছে ডেফিনেটলি, আমরা বলেছি একটু আগে যে ইলেকট্রন রিসিভ করাটা হচ্ছে আমাদের রিডাকশন, এবং ইলেকট্রন হচ্ছে ছেড়ে দেওয়াটা হচ্ছে আমাদের অক্সিডেশন। তাহলে এই যে অক্সিজেনের প্রথম রিঅ্যাকশনটা কি এয়ারের সাথে হয়েছে? এয়ারের সাথে কি কোনো রিঅ্যাকশন হয়? এয়ার কি কোনো না স্যার, মানে পানির সাথে হবে। হ্যাঁ, এয়ারের মধ্যে যে থাকে ওগুলোর সাথে রিঅ্যাকশন হয়, তাই না? তাহলে অক্সিজেনের সাথে অক্সিজেন 4টা ইলেকট্রন রিসিভ করলো ইন প্রেজেন্স অফ H+। এখানে H+ সাপ্লাই করে কে? H+ সাপ্লাই করে হচ্ছে ময়েশ্চারে যে ওয়াটার আছে, সেই ওয়াটারটা অটো আয়োনাইজেশন হয়ে, মানে স্যার এয়ারের মধ্যে যে বাষ্প বা পানি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পটা হচ্ছে যখন লোহার গায়ে লাগে তখন ঠান্ডা হয়ে পানি হয়ে যায়, সেই পানিটুকু হচ্ছে অটো আয়োনাইজেশন হয়ে যেতে পারে, হয়ে H+ সাপ্লাই করতে পারে। কাজেই এই রিঅ্যাকশনটা হচ্ছে সেটা। এখন পরের কথাটা শোনো, যেটা খুব ইম্পর্টেন্ট কথা। সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে, এখানে একটা আয়রন 2+ ছিল না? সে আয়রন 2+টা, এই আয়রন 2+টা আরো অক্সিডাইজড হতে পারে, অক্সিডাইজড হতে পারে কেন? কারণ আমরা জানি যে আয়রন 3+ নামেও একটা খুব স্টেবল স্টেট আছে আয়রনের, তাই না? তাহলে আয়রন 3+ যদি এক্সিস্ট করে থাকে, তার মানে 2+ থেকে 3+ হওয়ার সুযোগ আছে, কিন্তু 4+ হওয়ার সুযোগ নাই। ঠিক আছে, তো যাই হোক, আয়রন 2+ থেকে আয়রন 3+ হতে পারবে। তাহলে এর পরের ধাপে যে কাজটা হবে, সেটা হচ্ছে আয়রন 2+টা আয়রন 3+ হবে। এই যে দেখো, এখানে লিখেছি আমরা, এই যে উপরের যে হলুদ বক্সটা, সেটাতে দেখো আয়রন 2+ অক্সিডাইজড টু আয়রন 3+।
ঠিক আছে, পর্যন্ত কথা বলে গেল। হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আয়রন 2+ টা আয়রন 3+ হলো, তারপর সে অক্সিজেনের সাথে রাস্ট ফর্ম করলো এবং সেটার জন্য আয়রন অক্সাইড ফর্ম করলো। সে আয়রন অক্সাইডটা পরবর্তীতে যেই হাইড্রেটেড ওয়াটার তার সাথে থাকে, অর্থাৎ পানি কিছু অ্যাবজর্বড অবস্থায় থাকে বলেছি, সেইটুকু সে অধিশোষণ করে অ্যাবজর্ব করে সে ফাইনালি এই যে আয়রন অক্সাইড ইনটু XH2O, এটা হচ্ছে সে ফর্ম করলো, যেটাকে আমরা রাস্ট নামে রাখছি। তাহলে তুমি যদি একটু চিন্তা করো যে এই অ্যানোডে কি হলো, ক্যাথোডে কি হলো, রিঅ্যাকশন গুলো আমরা বুঝে গেলাম, কিন্তু এখানে করোশনটা কিভাবে হলো, করোশনটা কিভাবে হলো সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। করোশনটা হচ্ছে কিভাবে, আয়রন সে সুন্দর মতো আয়রন মেটাল হিসাবে ছিল, Fe হিসাবে ছিল, Fe, সেখান থেকে সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তো Fe2+ হইতে হয়েছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিল। এবার সেই আয়রন 2+ টা তো আয়রন 2+ হিসাবে থাকতে পারলো না, তারপরে সে আয়রন 3+ হয়ে গেল। আয়রন 3+ হয়ে যাওয়ার পরে সেখান থেকে আয়রন অক্সাইড ফর্ম করলো, আয়রন অক্সাইড ফর্ম করে আবার সে পানি অ্যাবজর্ব করে নিয়ে মরিচাতে পরিণত হলো। সেই মরিচাটা লোহার সারফেসের উপরে আটকে থাকে, সেই মরিচাটা লোহার সারফেসের উপরে আটকে থাকে। এখন তুমি চিন্তা করো, সেই মরিচার মধ্যে কিছু আয়রন চলে গেছে না, মরিচার ভেতরে কিছু আয়রন চলে গেছে না, কিছু আয়রন চলে গেছে। এই যে আয়রনটুকু মরিচার মধ্যে চলে গেল, এটা তো পুরাই ওয়েস্ট, কারণ কয়েকদিন পরেই মরিচাটা ঝরে পড়ে যাবে। তো মরিচাটা যদি ঝরে পড়ে যায়, মরিচা হওয়ার বিষয়টা আবার একটু রিপিট করুন। মরিচা হওয়ার আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের রাস্টিং হয়ে যদি অক্সাইড হয়ে যাওয়ার পর সেই অক্সাইডটা পার্মানেন্টলি সারফেসের উপরে থেকে যাইতে পারতো, তাহলে আমরা করোশন বলতাম না, তাহলে আমরা করোশন বলতাম না। কিন্তু সেই লেয়ারটা ঝরে পড়ে যাচ্ছে, তার মানে আয়রনকে নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ করোশন। তো এরকম এক্সাম্পল কিন্তু আছে যে অক্সাইডের লেয়ার ফর্ম করবে কিন্তু ঝরে পড়ে যাবে না, এরকম কিন্তু আছে। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড আছে না, অ্যালুমিনিয়াম অক্সাইড। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। অ্যালুমিনিয়ামের অক্সাইড এরকম আয়রন অক্সাইডের মতো অ্যালুমিনিয়ামও অক্সাইড ফর্ম করে। সেই অক্সাইডটা ওই সারফেস লেয়ারের সাথে আটকে থাকে, সেটা ঝরে পড়ে যায় না। এই জন্য দেখবা বাসায় যে আমাদের রান্নার কাজে যা কিছু ইউজ করা হয় সবকিছু হচ্ছে অ্যালুমিনিয়ামের ইউজ করা হয়, কারণ অ্যালুমিনিয়াম অক্সাইডও এভাবে ফর্ম করবে কিন্তু সেটা একটা পার্মানেন্ট লেয়ার, যেটা গা থেকে ঝরে পড়ে যায় না। এই জন্য অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল দেখবা বছরের পর বছর এটা হচ্ছে তোমার অক্ষত থাকে আর কি, খুবই ভালো থাকে। এই জন্য এখন অ্যালুমিনিয়াম অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতেও খুব ইউজ করা হয়। দ্যাট ইজ, তুমি যদি চিন্তা করো যে প্লেনের বডিগুলা, এরোপ্লেনের বডিগুলা বেশিরভাগ কিন্তু এরোপ্লেন মানে এভিয়েশন ইন্ডাস্ট্রি সবকিছু হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের আধিক্য থাকে আর কি, অনেক বেশি। তো গেল এখন মানে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে অ্যালুমিনিয়ামের উপর তো আবার ইলেকট্রোপ্লেটিং এ মেবি করা হয় বা অন্যান্য কেমিক্যাল ইলেকট্রোপ্লেটিং করা হয়, ইলেকট্রোপ্লেটিংও করা হয়। ইলেকট্রোপ্লেটিং তো হচ্ছে অনেকগুলা কাজের করা হয়, যেমন তুমি সারফেসটাকে তোমার ইচ্ছা মতো কালার দিতে চাচ্ছ, এটার কাজে ইলেকট্রোপ্লেটিং করতে পারো। আবার আরো একটা প্রোটেক্টিভ লেয়ার দিতে চাচ্ছ, সেখানেও তুমি এটা করতে পারো।
ঠিক আছে, যাই হোক, তো আমি তোমাকে যে কথাটা এতক্ষণ বর্ণনা করেছি যে প্রথমে আয়রনটা আয়রন 2+ হয়, সে আয়রন 2+টা ফার্দার আয়রন 3+ হবে, সে আয়রন 3+টা হচ্ছে আমাদের অক্সিজেনের সাথে আয়রন অক্সাইড করবে, পরবর্তীতে ওয়াটার নিয়ে নেবে, এভাবে রাস্টিং হবে, এই কথাগুলো এখানে লেখা আছে আর কি। এখন আমি তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে H+, একটা H+ আমরা রিঅ্যাকশনে দেখেছি, তুমি দেখো আমরা এই যে এখানে যে এই স্লাইডে যে ফার্স্ট মানে নিচে যে ফার্স্ট রিঅ্যাকশনটা আছে অক্সিজেন প্লাস 4H+ প্লাস 4 ইলেকট্রন, এই যে 2H2O হলো, এটা কিন্তু একটা রিডাকশন রিঅ্যাকশন, কিন্তু এখানে H+ এর প্রয়োজন পড়লো, H+ এর প্রয়োজন পড়লো। তো সেই H+টা সাপ্লাই করছে কে সাপ্লাই করছে? H+ সাপ্লাই করে কে? স্যার ওই যে জলীয় বাষ্প যেটা পরিবেশে আছে। জলীয় বাষ্পটা থেকেও H+ টা সাপ্লাই হয়। তাহলে সেই H+ টা যে সাপ্লাইড হচ্ছে, সেই H+ টা যত বেশি সাপ্লাইড হবে তত বেশি হচ্ছে আমাদের হচ্ছে কি হয়ে যাবে বলো তো, রাস্টিং বেশি হয়ে যাবে। তো এখানে লিখছে দেখো, এই লাস্ট লাইনটা এই কথাটা লেখা, দ্য রিডাকশন অফ অক্সিজেন রিকোয়ার্স H+ প্রয়োজন করে, এজন্য লোয়ারিং দ্য কনসেন্ট্রেশন অফ H+, অর্থাৎ তুমি H+ যত কমাবা তত এই রিডাকশন রিঅ্যাকশনটা লেস ফেভারেবল হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি H+ এর কনসেন্ট্রেশনটা কমাইতে পারো, রাস্টিং কমে যাবে, এই কথাটা বলা হয়েছে। তো এটা তো কমন সেন্স থেকে বলা যায় যে পানি কম থাকলে রাস্টিং হবে না। এই জন্য তুমি দেখবা অনেক লোহার জিনিসপত্র ভেজা অবস্থায় হচ্ছে রাখতে দেয় না কেউ, শুকায় তারপরে হচ্ছে এটাকে ঢেকে রাখতে হয়, কারণ ভেজা অবস্থায় থাকলে এটা রাস্টিং তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা কিভাবে আয়রনের এই যে কোরোশনটা হচ্ছে এটাকে প্রিভেন্ট করব, কিভাবে প্রিভেন্ট করার জন্য আমরা ওই যে একটু আগে আমি একদম ক্লাসের শুরুতেই এসে আজকে বলছি যে আমরা পেইন্ট করে দিতে পারি। তো পেইন্ট করে দিলে কি লাভ হবে? লাভটা হচ্ছে পেইন্টের তো নিজেরই একটা লেয়ার আছে, রং যে আমি করছি ওইখানে তো একটা লেয়ার আছেই। তো সেই লেয়ারটা, ওই যে রঙের যে লেয়ারটা, ওইটা তো হচ্ছে অক্সিজেন বলো বা জলীয় বাষ্প বলো, কাউকেই লোহার সারফেসের কাছে আসতে দিচ্ছে না। ঠিক আছে, আমার কথাটা বোঝা গেল? কাউকেই কিন্তু লোহার সারফেসের কাছে আসতে দিচ্ছে না পেইন্ট দিয়ে, যখন তুমি একটা লেয়ার করে দিচ্ছ। তাহলে এটা একটা উপায় যে আমরা কোরোশন প্রিভেন্ট করার জন্য পেইন্ট করে দিলাম, এটা একটা উপায়। কিন্তু পেইন্ট তো চিরস্থায়ী না, এটা কয়েকদিন পরেই পেইন্টে একটুখানি উঠে যাবে, বা পুরাটা জায়গায় যদি নাও উঠে, কোনো জায়গায় একটুখানি পেইন্ট উঠে যেতে পারে। সেক্ষেত্রে আমরা চিন্তা করা শুরু করলাম যে আরো বেটার কোনো উপায় কি আছে যাতে আমি কোরোশন প্রিভেন্ট করতে পারি, যেখানে রঙের একটা লেয়ার উঠে গেলেও খুব একটা সমস্যা নাই, এই কাজকে আমরা করতে পারি, এটা হচ্ছে কথা। তাহলে এটার জন্য আমরা যে কাজটা ইউজ করলাম সেটার নাম হচ্ছে গ্যালভানাইজিং। সেটার নামটা কি? গ্যালভানাইজিং। আমরা জিঙ্ক দিয়ে একটা লেয়ার দেওয়া শুরু করলাম। ওই পেইন্ট যেমন আমরা রং হচ্ছে ব্রাশ করে দিই, ঠিক একই ভাবে আমরা যদি জিঙ্কের একটা লেয়ার দিতে পারি সেটাকে আমরা বলি গ্যালভানাইজিং। তো গ্যালভানাইজিংটা বোঝার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কতগুলা পটেনশিয়াল আছে। দেখো দুইটা রিঅ্যাকশন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। এখানে দুইটা পটেনশিয়াল আছে, এই পটেনশিয়ালটা কিন্তু রিডাকশন পটেনশিয়াল দেওয়া। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, রিডাকশন পটেনশিয়াল দেওয়া। তো রিডাকশন পটেনশিয়াল যা হয়, অক্সিডেশন পটেনশিয়াল তার উল্টা হয়, দ্যাট ইজ এটা -0.44 যদি হয় তাহলে অক্সিডেশন পটেনশিয়ালটা হবে +0.44। ঠিক আছে, -0.44 লেখা আছে, এটা হচ্ছে রিডাকশন পটেনশিয়াল। অর্থাৎ তার ইলেকট্রন রিসিভ করার যে প্রবণতা বা যে ইচ্ছা বা যে আগ্রহ বা যে টেন্ডেন্সি, সেটার পটেনশিয়ালটা মাইনাস। অর্থাৎ সে নরমালি ইলেকট্রন রিসিভ করতে যে চাইবে এটার প্রবণতাটা হচ্ছে মাইনাস। সে যে ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে, দ্যাট ইজ আয়রন থেকে আয়রন 2+ হওয়ার জন্য যে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, সেটা তো অক্সিডেশন রিঅ্যাকশন। যখন ছেড়ে দিবে, এখানে আমরা দেখাইছি রিসিভ করাটা, কিন্তু যখন ছেড়ে দিবে তাকে আমরা বলি অক্সিডেশন। সেই অক্সিডেশনের ক্ষেত্রে গিয়ে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, কারণ রিডাকশনে যদি পটেনশিয়াল মাইনাস থাকে, অক্সিডেশনে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে আয়রন থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 2+ হতে চাইবে, এটার পটেনশিয়াল কত হচ্ছে আমাদের? আয়রন থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 2+ হতে চাইবে, এটার পটেনশিয়াল কত হচ্ছে? কেউ বুঝি নাই।
কেউ বুঝি নাই? হ্যালো, আয়রন স্যার। আয়রন থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 2+ হয়ে যাবে, এটা পটেনশিয়াল কত হবে? স্যার প্লাস 0.44 ভোল্ট। এক্সেলেন্ট, প্লাস 0.44 ভোল্ট, প্লাস 0.44 ভোল্ট হয়ে যাবে, গুড। এবং নিচেরটার একইভাবে জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়ে যেতে চাইবে, সেটার পটেনশিয়াল কত হবে? স্যার প্লাস 0.76। গুড, তাহলে এখানে কেন মাইনাস আছে? কারণ এখানে আমরা রিডাকশন পটেনশিয়াল দেখাচ্ছি, কিন্তু আমরা যখন অক্সিডেশনে চলে যাব তখন সেটা প্লাস হয়ে যাবে। তো এখন পটেনশিয়াল বেশি হলো কার? দুইজনের মধ্যে অক্সিডেশন পটেনশিয়াল কার বেশি হলো? জিঙ্কের বেশি হলো। তাহলে জিঙ্কের বেশি হলে সেই হচ্ছে দুইজনের মধ্যে, আয়রন এবং জিঙ্কের মধ্যে সেই কম্পিটিশন করে জিতে যাবে। দ্যাট ইজ জিঙ্কই দুইটা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ এ পরিণত হবে, আয়রনটা আর হবে না। কারণ জিঙ্কের পটেনশিয়াল বেশি। আমি জিঙ্ক দিয়ে একটা লেয়ার দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে যদি কোনো কারণে ওই লেয়ারটা ভেঙেও যায়, সেই আয়রনের সারফেসের সংস্পর্শে আবারও যদি অক্সিজেন বা ওয়াটার ভেপার বলো বা ময়েশ্চার বলো, ওরা যদি আবারও কন্টাক্টে আসতেও পেরে থাকে, তারপরও রাস্টিং হবে না। কেননা জিঙ্ক তো আশেপাশে আছে, ওই আয়রন সারফেসের উপরে কোন একটা জায়গায় ভেঙে গেছে, কিন্তু আশেপাশে তো আছে। ওইখান থেকে জিঙ্কটা যেহেতু অক্সিডেশন পটেনশিয়াল বেশি, সে আগে চলে যাবে, তার অক্সিডেশনটা আগে হয়ে যাবে। তার মানে জিঙ্ক নিজে অক্সিডাইজড হওয়ার মাধ্যমে আয়রনের অক্সিডেশন রোধ করে, নিজে অক্সিডাইজড হয়ে যাওয়ার মাধ্যমে আয়রনের অক্সিডেশন রোধ করে। এটা পসিবল হয়েছে কারণ জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়ালটা আয়রনের থেকে বেশি। এই যে, তো এই কথাটাই আমরা এখানে বলছি যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়ে এই যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, সেই দুইটা ইলেকট্রন আগের মতো অক্সিজেন রিসিভ করবে। তার মানে পুরা কাজটা এখন করতেছে হচ্ছে জিঙ্ক, আয়রন আর করতেছে না। কেন আয়রন করতেছে না, এটা ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? কারণ আয়রনের থেকে জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়াল বেশি, কাজেই ও অক্সিডেশন হবে বেশি। তাহলে আয়রন এবং জিঙ্ককে যখন একসাথে কোথাও রাখা হবে, তখন জিঙ্কটা অক্সিডাইজড হয়ে যাবে, আয়রনটা আর অক্সিডাইজড হবে না। তো আয়রন যদি অক্সিডাইজড না হয়, মরিচাও ফর্ম হবে না, মরিচা ফর্ম না হলে আয়রনের করোশনও হবে না। স্যার, আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এক্সেলেন্ট। কিন্তু মনে রাখতে হবে সেটা যে যদি সেটা কখন, সেটা হচ্ছে যদি কোনো কারণে জিঙ্ক দিয়ে আমি যে প্রলেপটা দিলাম সেটা যদি কোনো কারণে ভেঙে যায়, সেক্ষেত্রে এই কথাটা আসতেছে। যদি প্রলেপটা না ভাঙে, জিঙ্কের আমি আয়রনের উপরে জিঙ্ক দিয়ে একটা লেয়ার দিলাম, সেই লেয়ারটা ভাঙলোই না, তাহলে তো অক্সিজেন এসে জিঙ্কের সাথে রিঅ্যাক্ট করবে, ঠিক আছে, কিন্তু জিঙ্কের লেয়ারটা তো পার্মানেন্ট, সেই লেয়ারটা আর চলে যাবে না, ঠিক আছে? তাহলে অক্সিজেন তখন ঢুকতে পারবে না। কিন্তু তুমি যে কথাটা বলতেছো, সেক্ষেত্রে আয়রন কি ক্ষতিগ্রস্ত হবে কিনা, যদি ওই যে একটু জিঙ্ক সরে গেল লেয়ারটা থেকে, তখন জিঙ্ক যতক্ষণ পর্যন্ত পুরাপুরি নিঃশেষ হয়ে যাবে না, পুরাপুরি শেষ হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত জিঙ্ক নিজে অক্সিডাইজড হয়ে যাওয়ার মাধ্যমে অন্যজনকে রক্ষা করবে, দ্যাট ইজ আয়রনকে রক্ষা করবে। আমেরিকা স্যার জিঙ্কের লেয়ার পার্মানেন্ট করার জন্য গ্যালভানাইজেশন করা লাগবে। জিঙ্কের লেয়ার দেওয়াকেই গ্যালভানাইজেশন বলে স্যার। জিঙ্কের লেয়ার পার্মানেন্ট করাকে স্যার বলো। একটা প্রশ্ন ছিল, তাহলে প্রিভেন্টিং কোরেশন অফ যে আয়রন, এটা মানে কি গ্যালভানাইজিং বিবরণ করতে বলে এটা লিখবো? তোমাকে যদি বলে যে কিভাবে তুমি হচ্ছে আয়রনকে প্রিভেন্ট করতে পারবা, তাহলে তুমি ফার্স্টে বলবা যে আমরা পেইন্ট করে দিতে পারি। পেইন্ট করে দিলে সমস্যা নাই কোনো, যতক্ষণ পর্যন্ত সেই পেইন্টটা কভার করে থাকে। কিন্তু কিছুদিন পর পেইন্টটা উঠে গেলেই আয়রনের সারফেসটা আবার এক্সপোজড হয়ে যাবে ওয়াটার এবং ময়েশ্চারের কাছে, তখন তখন হচ্ছে আমাদের কি হয়ে যাবে, তখন করোশন হয়ে যাবে। এজন্য আমরা যদি গ্যালভানাইজিং করে দেই, তাহলে জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়াল যেহেতু আয়রনের থেকে বেশি, জিঙ্ক নিজে স্যাক্রিফাইসড হয়ে যাওয়ার মাধ্যমে আয়রনের অক্সিডেশনটা হচ্ছে রোধ করবে। কাজেই গ্যালভানাইজিং ইজ এ ভেরি ইফেক্টিভ ওয়ে। এই কথাটা লিখবা আর কি, এটা লেখা আছে পুরোপুরি স্লাইডে, বা আমি যে ম্যাটেরিয়াল করে সাপ্লাই করেছি ওখানে প্রিভেনশন অফ করোশন অফ আয়রন লেখা আছে। ওইটা স্যার জিঙ্কের লেয়ারটা স্যার পার্মানেন্ট করব কিভাবে? জিঙ্কের লেয়ারটা এমনিতেই পার্মানেন্ট, মানে জিঙ্কের যে অক্সাইডটা ফর্ম করে, জিঙ্কের যে অক্সাইডটা ফর্ম করে সেই লেয়ারটার কথা বলছি, সেটা আয়রনের মতো মরিচার মতো এটা পড়ে যায় না, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের রাস্ট যে ফর্ম মানে স্যার আপনি যেরকম অ্যালুমিনিয়ামের কথা, রাইট রাইট, এটা জিঙ্কেরটাও এরকম থেকে যায়। তো জিঙ্ক এজন্য গ্যালভানাইজিং খুবই পার্মানেন্ট একটা জিনিস আসলে, হ্যাঁ, কারণ যদিও এটা অক্সিডাইজড হবে, কিন্তু ওই লেয়ারটা আবার থেকে যাবে, সেটা প্রটেক্টিভ, ওটা ঝরে পড়ে যাবে না, কাজেই সেটা হইলেও খুব একটা ক্ষতি নাই আর কি।
এটা হচ্ছে কথা, ঠিক আছে? এই জন্য আমরা এই গ্যালভানাইজিংটা খুব গুরুত্ব দিয়ে থাকি। আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটা টপিক, স্টার মার্ক দিব, বুঝি নাই স্যার, প্রিভেন্টিং কোরেশন অফ আয়রন স্টার মার্ক দিব। স্টার মার্ক দিবেন কিনা এটা তো আপনার ইচ্ছা, স্টার মার্ক দিয়ে কি হবে? তাহলে এই চ্যাপ্টারে, ইম্পর্টেন্ট হ্যাঁ এই চ্যাপ্টারে টপিকই আছে হচ্ছে 2-3টা, এই যে এইসব মানে অনলাইনেও ঠিক হচ্ছে না, অনলাইন চলতেছে। যাই হোক, এটা হচ্ছে সবই ইম্পর্টেন্ট যা পড়াচ্ছি এখানে, খুবই অল্প। পুরো একটা চ্যাপ্টার থেকে আমি 14টা স্লাইড বানাইছি, এটা জিনিসটাই অল্প। পুরো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনই রাখছি 4টা-5টা, এটা কোনো সাজেশন নাই, এটা পুরাটাই পড়বা। ওকে স্যার। ক্যাথোডিক প্রোটেকশন, শোনো ক্যাথোডিক প্রোটেকশন কি জিনিস। তোমরা যদি এতক্ষণ পর্যন্ত আমার কথা বুঝে থাকো তাহলে বুঝতে পারবা যে অ্যানোড যেটা থাকে সেটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু ক্যাথোড যেটা থাকে সেটা তো আর অক্সিডাইজড হয় না, সেটা তো আর অক্সিডাইজড হয় না, তাই না? কাজেই ক্যাথোডিক প্রোটেকশন মানে হচ্ছে আমি যাকে প্রটেক্ট করতে চাই তাকে ক্যাথোড বানাই দিব, শেষ। আমি যাকে প্রটেক্ট করতে চাই স্ক্রিন চার্জ হয়ে যাবে স্যার, এইজন্য বিকর্ষণ হবে। না 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 না, এখানে আকর্ষণ বিকর্ষণের কিছু নাই স্যার। আপনারা গ্যালভানিক সেল পড়ছিলেন? জি স্যার। গ্যালভানিক সেলে একটা অ্যানোড থাকে একটা ক্যাথোড থাকে, মনে আছে? জি স্যার, মাঝখানে লবণ শুধু দেয়া থাকে। রাইট রাইট। তো ওইখানে যদি তোমাদের মনে থেকে থাকে যে একটা হচ্ছে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় সেটা হচ্ছে অ্যানোড, আর একটা হচ্ছে ধীরে ধীরে এটার ওয়েট বাড়তে থাকে, সেটা ছিল ক্যাথোড। কাজেই আমি যেটার ক্ষয় রোধ করতে চাইবো সেটাকে ক্যাথোড বানাই দিলেই সেটা আর ক্ষয় হবে না, সেটা অ্যানোড যতক্ষণ থাকবে ততক্ষণ সেটা ক্ষয় হবে। তাহলে সেটাকে ক্যাথোড বানাই দেওয়াটা খুবই সহজ, খুবই সহজ। কারণ হচ্ছে আমি অ্যানোড যাকে বানাবো সেখানে তো অক্সিডেশন হবে, তাহলে যার পটেনশিয়াল বেশি, অক্সিডেশন পটেনশিয়াল বেশি, তাকে যদি আমি পাশে রেখে দেই তাহলেই তো ওই অক্সিডেশন পটেনশিয়াল বেশি বিশিষ্ট যে মৌলটা বা যে এলিমেন্টটা সেটা নিজে অ্যানোড হিসাবে কাজ করবে আর অন্যটা ক্যাথোড হিসাবে কাজ করবে। আমি এক্সাম্পল দিই তোমাকে, ধরো আমি লোহাকে রক্ষা করতে চাই, আয়রনকে রক্ষা করতে চাই, তাহলে আয়রনকে আমি বানাই দিব ক্যাথোড, আর ওকে রক্ষা করার জন্য আরেকজনকে আমি স্যাক্রিফাইস করে দিব। সেটা হতে হবে এমন একটা মেটাল যেটার অক্সিডেশন পটেনশিয়ালটা বেশি হয়, যেন সে নিজে নিজে আগে তাড়াতাড়ি অক্সিডেশনে চলে যায়। একটা ফিগার দেখো, এই ফিগারটাতে আমরা এই যে এখানে একটা সিলিন্ডার আকৃতির যে একটা নল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আয়রনের একটা পাইপ আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই পাইপটাকে রক্ষা করা। তো এটাকে রক্ষা করার জন্য আমরা এই আয়রনের পাইপটার সাথে এই যে দেখো এখানে একটা বিকারের মতো যে একটা মেটাল দেখাচ্ছি, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে আয়রনের সাথে এই ম্যাগনেসিয়াম মিলে এখানে আমরা একটা গ্যালভানিক সেল ফর্ম করলাম, যাতে করে গ্যালভানিক সেলে এই ম্যাগনেসিয়ামটা অ্যানোড হিসাবে কাজ করে। কেন অ্যানোড হিসাবে ও কাজ করবে? কারণ ওর অক্সিডেশন পটেনশিয়াল বেশি, কাজেই ও অক্সিডাইজড হতে চাইবে বেশি। তাহলে ও অক্সিডাইজড হবে মানে এই ম্যাগনেসিয়ামটা ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, কিন্তু ও ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার মাধ্যমে এই আয়রনের ক্ষয়প্রাপ্ত হওয়া রোধ করে দিবে। কেন রোধ করে দিবে? কারণ হচ্ছে আয়রন ক্যাথোড। হ্যাঁ, আয়রন তো ক্যাথোড বানাই দিচ্ছি আমি। কেন ক্যাথোড বানাই দিচ্ছি? কারণ অক্সিডেশন পটেনশিয়াল যার বেশি সে ডেফিনেটলি অ্যানোড হবে। তো আমি নেওয়ার সময় এমন ভাবেই নিচ্ছি মেটালটা যার অক্সিডেশন পটেনশিয়ালটা আয়রন থেকে বেশি থাকবে। আমি কি বোঝাতে পারলাম কথাটা? জি স্যার। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো, ম্যাগনেসিয়ামটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, এই জন্য এটা নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছে, এই জন্য আমরা এটাকে বলছি স্যাক্রিফিশিয়াল ম্যাগনেসিয়াম অ্যানোড। খুবই সহজ জিনিস যদি তুমি একবার বুঝতে পারো আর কি। তো আমরা আসলে শেষের দিকে চলে আসছি পড়াশোনার। তো আমি অলরেডি গ্যালভানিক কোরোশন নিয়ে কথাবার্তা বলে ফেলছি তোমাদের সাথে, বলছি যে একটা গ্যালভানিক সেলে অ্যানোড এবং ক্যাথোড হিসাবে যে দুইজন কাজ করে, এর মধ্যে অ্যানোডটা হচ্ছে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। কাজেই আমি যদি কাউকে রক্ষা করতে চাই তাকে ক্যাথোড বানাই দিব। এই কথাটাই আমি পরবর্তীতে একটু লিখে দিছি যাতে তুমি বুঝতে পারো। এবং নিউ ইয়র্কে যে স্ট্যাচু অফ লিবার্টি ছিল, এটাতে কিন্তু গ্যালভানিক কোরোশন হয়ে গেছিল একটা সময়। কেন হয়ে গেছিল? কারণ ওই যে উপাদান দিয়ে ওই স্ট্যাচু অফ লিবার্টি বানাইছি সেটা অ্যানোড হয়ে গেছিল। কি কারণে? কারণ অন্য আরো তার আশেপাশে এমন সব মেটাল ছিল যারা ক্যাথোড হয়ে গেছিল। এখন কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে, এটা কাজ করে কিসের উপর? এটা অক্সিডেশনের পাওয়ার, রাইট, অক্সিডেশন পটেনশিয়ালের উপর। এখন ওই স্ট্যাচু অফ লিবার্টি সে আমি বানাইছি আয়রন দিয়ে,
তার পাশে এমন সব মেটাল ওখানে ছিল যে মেটালগুলা হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল আয়রনের থেকে কম, তাহলে অ্যানোড হয়ে গেছে তো আয়রন, এই জন্য স্ট্যাচু অফ লিবার্টিটা কিছু দূর ক্ষয় হয়ে গেছিল। এটা তখন ওরা বুঝতে পারলো যে এটা হচ্ছে গ্যালভানিক করোশনের কারণে। পরবর্তীতে এটা পরে আবার ঠিক করা হয় এবং ওই যেই কারণে আয়রন গুলা বা ওই স্ট্রাকচারটা অ্যানোড হয়ে যাচ্ছিল সেটা সলভ করা হয় আর কি। এটা খুবই সহজ জিনিস। এটা হচ্ছে আমাদের গ্যালভানিক করোশন ছিল। মেকানিজম অফ গ্যালভানিক করোশন অলরেডি বলে ফেলছি আমরা যে একজন হচ্ছে দুই ধরনের ডিফারেন্ট পটেনশিয়াল থাকবে, যার পটেনশিয়াল কম এটা থাকবে। শুধু করোশন না হয়ে কেন গ্যালভানিক করোশন হলো? অন্য কোনো করোশন না হয়ে কেন গ্যালভানিক করোশন হলো, এটা প্রশ্ন? জি স্যার। হ্যাঁ, তো রাস্টিং হতে পারে নাই হচ্ছে ডেফিনেটলি ওখানে প্রোটেকশন লেয়ার দেওয়া ছিল, কোনো জন্য রাস্টিং হতে পারে নাই। শোনো, কোন করোশন হবে এটা তো ডিপেন্ড করে ওখানে কি ধরনের ওইটার আশেপাশে কি ধরনের পরিবেশ তখন বিরাজ করছে সেটার উপর। এটা তো কোনো মানে এমন ধরনের মেটাল ছিল যার কারণে স্যার এই গ্যালভানিক করোশন হয়েছে। গ্যালভানিক করোশন হয়েছে, এমন ধরনের মেটাল ছিল যাদের পটেনশিয়াল আয়রনের থেকে কম, তাইলে ওই মেটালগুলো হয়ে গেছে ক্যাথোড, আর আয়রনটা অ্যানোড হিসাবে সার্ভ করে নিজে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এটা ছিল স্ট্যাচু অফ লিবার্টি কি কারণে ক্ষয় হয়ে গেছে। তো এইখানে মেকানিজম অফ গ্যালভানিক করোশনে একই কথা লেখা আছে, তুমি পড়লে এটা বুঝতে পারবা। আর তুমি যদি চাও যে গ্যালভানিক করোশন হবে না তাইলে কি কি করতে হবে এটা এই স্লাইডে দেওয়া আছে, এটা তোমরা একটু পড়বা নিজেরা, এটা না বোঝার কিছু নাই, খুবই সহজ জিনিস। তো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা এইটুকু ছিল আর কি, ঠিক আছে। আমাদের করোশন চ্যাপ্টারটা আমরা শেষ করব। কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার, এটা কি? স্যার এই যে স্যার গ্যালভানিক, আমরা যে গ্যালভানিক সেলের কথা বললাম স্যার, ওইখানে তো একটা আমাদের সলিউশন দরকার হয় স্যার, যে ক্যাথোড আর অ্যানোড স্যার। এইখানে স্যার আপনি এই যে আগে যে ছবিটা দেখাইলেন যে ওই যে আয়রন আর হচ্ছে আমার ম্যাগনেসিয়াম, এইখানে স্যার সলিউশন হিসেবে কাজ কে করে স্যার? ওখানে তো মাটির নিচে তো পানি টানি থাকে তাই না? জি স্যার। হ্যাঁ, পানি থাকে। তো সলিউশন হিসাবে তোমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে ইলেকট্রোলাইট, মানে তুমি যে প্রশ্নটা করতে চাচ্ছ টার্ম যেটা বলা উচিত সেটা হচ্ছে ইলেকট্রোলাইট। তো ওয়াটার তো ইলেকট্রোলাইট হিসাবে সার্ভ করতে পারে। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এভাবে তুমি ভাবতে পারো, আরেকটা বিষয় হচ্ছে আমরা তার দিয়ে ইলেকট্রনকে কানেক্ট করে দিচ্ছি আলটিমেটলি। তো তার দিয়ে যখন ইলেকট্রনকে কানেক্ট করে দিচ্ছি, ইলেকট্রনগুলা ফ্লোটা আমরা নিশ্চিত করতে পারছি। আচ্ছা, এখন এটা ঠিক ওই গ্যালভানিক সেলের করোশনের মতো। গ্যালভানিক সেলে যেমন একটা তার দিয়ে কানেক্টেড ছিল, লবণ সেতুর পাশে আরেকটা উপরে একটা তার থাকতো, মনে করে দেখো। সেটা হচ্ছে আমরা এখানেও দিচ্ছি, এটা এখানেও দিচ্ছি। দেখো এটা এই তারটা হচ্ছে এই যে দেখো এই কালো একটা তার আছে, দেখো এটা এখানেও দিচ্ছি। এখন তোমার যেটা প্রশ্ন যে এখানে কে কাজ করবে, ওইখানেই আমাদের আমরা এটা আন্ডারগ্রাউন্ড দেখাইছি। আন্ডারগ্রাউন্ডে হচ্ছে যেসব ইলেকট্রোলাইট অলরেডি অ্যাভেইলেবল ওরা কাজ করবে। যদি এমন হয় যে ঠিক আছে স্যার কোনো ইলেকট্রোলাইট নাই কিন্তু আমি চাচ্ছি ক্যাথোডিক প্রোটেকশন করতে, সেক্ষেত্রে তোমাকে ইলেকট্রোলাইটও দিতে হবে, তারপরে ক্যাথোডিক প্রোটেকশন হবে। এটা ফ্যান্টাস্টিক প্রশ্ন, যেই করছো খুবই ভালো প্রশ্ন আর কি। যদি ইলেকট্রোলাইট না থাকে তুমি নিশ্চিত যে এখানে কোনো ইলেকট্রোলাইট নাই, তাহলে তোমাকে ইলেকট্রোলাইটও দিতে হবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার এটা থেকে পুরো এক সেট কোশ্চেন হবে? কোয়েশ্চেন তো আমি বলছি যে আমাদের চ্যাপ্টারই আছে 8টা থেকে 8 সেট কোয়েশ্চেন হবে। হ্যাঁ, সো এখান থেকে 1 সেট কোয়েশ্চেন হবে। আর হলো যে বাকিরা কি স্যার মিডের আগে কোন চ্যাপ্টার কি অ্যাড করবেন নাকি? আজকে থামবে। যারা কোয়েশ্চেন করতে পারেন নাই তাদের কোনো কোয়েশ্চেন যাদের নাই তার কি কিছু বুঝি নাই নাকি সব বুঝছি, এই দুইটা হয় আর কি নরমালি, তাই না? ক্লিয়ার স্যার। আচ্ছা, আমাদের কয়জন প্রেজেন্ট আজকে? 33। আমরা একটু সবার রোল কল করে ফেলি, তাই না? আচ্ছা, আজকে কত তারিখ আমাদের? আজকে হচ্ছে 21। এটা কি পসিবল না মিডের কোনো সিলেবাসে যাতে অ্যাড না করা যায়? মিডের আরে আলিফ অফ যা। আচ্ছা ওকে। মিডের কিছু অ্যাড করব